মুজিবের মতো হাসিনাও একদলীয় শাসন কায়েম করেছিল মন্তব্য তারেক রহমানের। লন্ডন বৈঠকে পূরণ হয়েছে জনপ্রত্যাশা। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ছিল যে দ্রুততম সময়ে বিশেষ করে রোজার আগে জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। জুলাই গণহত্যা মামলায় সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ৫ অপরাধের অভিযোগ গঠনের শুনানি শুরু। ১ মাসের মধ্যে হবে গুম বিষয়ক আইন, জানালেন আইন উপদেষ্টা। সরকারি চাকরির সংশোধিত অধ্যাদেশ পুনর্বিবেচনার আশ্বাস। এবার এই যাত্রায় ৩৭৯ দুর্ঘটনায় প্রাণ গেছে, ৩৯০ জনের আহত, ১,১৮২ দুর্ঘটনার শীর্ষে বেপরোয়া মোটরসাইকেল। পাটুরিয়া দুটি ফেরিঘাট ২৩ বছর ধরে অচল, জায়গা দখল করে বালুর ব্যবসা প্রভাবশালীদের হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। এবং ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় জ্বলছে ইসরায়েল, বিমান ঘাঁটি, আবাসিক ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ছে মৃত্যুর মিছিল। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি রাবে ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। শেখ মুজিবুর রহমানের মতো শেখ হাসিনাও একই পথ ধরে তাদের প্রকৃত দর্শন একদলীয় ব্যবস্থা নতুন আঙ্গিকে পুনঃপ্রবর্তন করেছিল, এমন মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সকালে তারেক রহমান এক ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন। সেখানে ১৯৭৫ সালের ১৬ জুনকে বাংলাদেশের ইতিহাসে এক কালো দিবস হিসেবে উল্লেখ করেন। তিনি আরও জানান, তৎকালীন শাসক গোষ্ঠীর সব দল বাতিল করে চরম কর্তৃত্ববাদী এক দলীয় বাকশাল কায়েম করে তাদের অনুগত ৪টি সংবাদপত্র রেখে গোটা জাতিকে নির্বাক করে দিয়েছিল। ফলে বিভিন্ন সংবাদপত্রে কর্মরত অসংখ্য সংবাদকর্মী বেকার হয়ে পড়েছিল। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে শুনানি আজ। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে এই শুনানি হবে। এদিন তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে। এর মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে গেল ১ জুন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। সেদিন কামাল ও মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে ১৪০০ ছাত্র জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। তার নির্দেশ, উস্কানি ও প্ররোচনায় হত্যাকাণ্ড সংঘটিত হয়। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। এই বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, আপনি আমাদের জানাবেন শুনানি আসলে কখন শুরু হবে, অনুপস্থিত আসামিদের বিষয়ে ট্রাইব্যুনালের বক্তব্য কি? ধন্যবাদ আপনাকে। স্নেহা, আপনি জানেন যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় যে ছাত্র হত্যা হয়েছে, সেই ছাত্র হত্যায় প্রায় ১৪০০ জনের কে মানবতা বিরোধী অপরাধ করেছে এমন অভিযোগে কিন্তু আদালতে মামলা হয়েছে। সেই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে কিন্তু একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সেটি আদালত গ্রহণ করে আজকে কিন্তু নির্ধারিত ডেট ছিল, সেই ডেট অনুযায়ী কিন্তু আসামিদেরকে হাজির করার কথা ছিল। সেই হিসাবে এই মামলায় ৩ জন আসামি করা হয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক যে স্বরাষ্ট্র মন্ত্রী রয়েছে আসাদুজ্জামান খান কামাল, সেই সাথে পুলিশের আইজিপি। ২ জন পলাতক রয়েছে। একজন আসামি পুলিশের সাবেক আইজিপি, তাকে কিন্তু সকালেই আদালতে হাজির করা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু আসলে আদালতে এখনো বসেনি, যে কারণে যে আসামিরা পলাতক রয়েছে সেই আসামিদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ আদালত কি নির্দেশনা দিবে, সেগুলো কিন্তু এখনো আসেনি। তবে যেটি আমরা ধারণা করছি যে আদালতের নিয়ম অনুসারে যে সমস্ত আসামিরা পলাতক থাকে তাদেরকে খুঁজে বের করা এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া, এই সমস্ত বিষয়গুলো সম্পূর্ণ করে কিন্তু
তাদের যে চূড়ান্ত বিচার কাজ সেটি কিন্তু শুরু করবেন। সেই হিসাবে আজকে আমরা যেটি জানি যে তাদের পক্ষ থেকে তাদেরকে খুঁজে বের করার জন্য পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে। এই বিষয়গুলো নিয়ে আসলে এখন পর্যন্ত আদালত যেহেতু বসেনি, সেক্ষেত্রে আমরা আসলে চূড়ান্ত কি নির্দেশনা আসতে পারে সে বিষয়গুলোর জন্য আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তবে প্রসিকিউশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, তারা কিন্তু আসলে তাদের যে কার্যক্রম বিজ্ঞপ্তি দেওয়া থেকে শুরু করে তাদেরকে খুঁজে বের করা, আদালতে হাজির করার যে বিষয়গুলো, সেই প্রসেসগুলোতে কিন্তু তারা ফলো করবেন, অর্থাৎ সেই দিতে পারে। তবে এখন পর্যন্ত কিন্তু এখন আদালত যেহেতু বসেনি, সেক্ষেত্রে কোনো ধরনের নির্দেশনা এখনো আসেনি। তবে যখন আদালত বসলে আদালতের পক্ষ থেকে কি নির্দেশনা আসে সেই বিষয়গুলো নিয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে তারা আনুষ্ঠানিক ব্রিফ করবেন। সেই ব্রিফ থেকে আসলে আমরা বিস্তারিত জানতে পারবো যে যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল খানের বিরুদ্ধে কি ধরনের নির্দেশনা আসবে সেই বিষয়গুলো আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ। তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মামলার শুনানি নিয়ে সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে রোববার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে রামপুরা সহ বিভিন্ন স্থানে পরিচালনা করা হয় এই অভিযান। বাস, মোটরসাইকেল, প্রাইভেট কার সব ধরনের যানবাহনে চলে তল্লাশি। মালপত্র পরীক্ষা ও প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হয় যাত্রীদের। অনিয়ম পাওয়ায় এ সময় বেশ কয়েকজন মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়। AH হিমেলের প্রতিবেদন। নিরাপত্তা জোরদার করতে রোববার রাতে রাজধানীর রামপুরা সহ গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। বিভিন্ন যানবাহনে চালানো হয় তল্লাশি, দেখা হয় প্রয়োজনীয় কাগজপত্র ও মালামাল। এ সময় হেলমেট ও কাগজপত্র জটিলতায় বেশ কয়েকটি মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়। বাস ও প্রাইভেট কার থামিয়ে যাত্রীদের ব্যাগ ও অন্যান্য মালামাল তল্লাশি করা হয়। অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে জিজ্ঞাসা করা হয় যাত্রীদের। ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখেন সেনাবাহিনী। এ ধরনের অভিযানকে স্বাগত জানায় রাজধানীবাসী। আইন শৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা নিরাপত্তায় স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা ঢাকাবাসীর। অনেক ভালো, এটা ইনকোয়ারি হইলো একটা বুঝলেন, হোন্ডা অনেক তো চুরি, হোন্ডা অনেক চলে, এটা একটা ওনারা অনেক ভালো কাজ করতেছে। এটা ভালো, তো আমাদের জন্যই ভালো। শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানায় পুলিশ। গাড়ি কাগজপত্র এবং অন্যান্য যে বিষয়গুলো আমরা ভিজিবল যে অপরাধগুলো আমরা চোখে দেখি সেইগুলোর উপরে আমরা বেশি জোরদার করতেছি। কারণ আপনারা জানেন রাত্রকালীন ব্যাপার, অনেক সময় বিভিন্ন ক্রাইম হয়ে থাকে। সেক্ষেত্রে চেকপোস্ট করলে যারা মূলত অপরাধী তারা মূলত একটু সতর্ক হয়ে যায়। যাত্রীদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আসলে আপনারা বেশি আপনাদের ভাড়া কত। লজিক্যালি একটা রুট থেকে আর একটা রুটের ভাড়া সাধারণভাবে যতটুকু থাকে তার থেকে যদি বেশি পরিমাণ একটু ডিস্টেন্স থাকে টাকার পরিমাণটা, সেক্ষেত্রে মূলত ড্রাইভার এবং সুপারভাইজারকে আমরা আইনের আওতায় নিয়ে এসে ব্যবস্থা নিচ্ছি। চুরি ডাকাতি ছিনতাই রোধে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর সার্বিক নিরাপত্তায় এ ধরনের অভিযানকে অব্যাহত রাখার আহ্বান নগরবাসীর। AH হিমেল, দেশ টিভি, ঢাকা। এবারের ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনার পরিমাণ বেড়েছে। এবারে 14 দিনের ঈদ যাত্রায় 379টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় 390 জন নিহত ও 1182 জন আহত হয়। যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। যাত্রী কল্যাণ সমিতি মনে করে দুর্ঘটনা এড়াতে ঈদের আগে ছুটি বাড়ানো সহ মহাসড়কে মোটরসাইকেল, অটোরিকশা বাদে চলাচল নিষিদ্ধ করতে হবে। পবিত্র ঈদুল আজহায় সারা দেশে 379টি সড়ক দুর্ঘটনায় 390 জন নিহত হয়েছে, 1182 জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে 25টি ঘটনায় 25 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। নৌপথে 11টি ছোট দুর্ঘটনায় 12 জন নিহত এবং 6 জন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌপথে 415টি সড়ক দুর্ঘটনায় 427 জন নিহত, 1194 জন আহত হয়েছেন। কক্সবাজার রামুতে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে বাবা ছেলে সহ 3 জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও 10 জন।
সোমবার সকাল 9টার দিকে রামু রশিদ নগর ইউনিয়নের জেটির ঘাট রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার শহর থেকে ছেড়ে আসা পূরবী বাস ও বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে 3 জন নিহত হয়। আহতদের বাস থেকে কেটে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈয়বুর রহমান জানান, নিহতদের মধ্যে একজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। থেকে আসছিল গাড়িগুলো? উনি হচ্ছে একজন ব্যবসায়ী, কাপড়ের দোকান আছে আবিব বস্ত্র বিতান, উনি ওই ব্যবসার মালিক। ওনার ছেলে চট্টগ্রাম আপনার ইয়াতে এতিমখানায় হাবেসখানায় লেখাপড়া করে। আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে বলে আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুম বিষয়ক প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। জানান, বর্তমান সরকারের অঙ্গীকার গুমের তদন্ত বিচার করা। জাতিসংঘের গুম বিষয়ক প্রতিনিধি দল গুম বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বলে জানান উপদেষ্টা। সরকারি চাকরির অধ্যাদেশ আইন প্রসঙ্গে তিনি জানান, এই আইন পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। বিকেলে গঠিত কমিটির বৈঠক হবে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আগেই আমরা গুম বিষয়ক যে আন্তর্জাতিক কনভেনশন আছে সেই কনভেনশনের সদস্য রাষ্ট্র হয়েছি। আইনটা ওনারা পরীক্ষা করে দেখবেন, আমাদেরকে সাহায্য দিবেন, মানে দিবেন, বুদ্ধিবৃত্তিক সাহায্য দিবেন, ইনপুট দিবেন। তারপর ভবিষ্যতে যদি দরকার হয় আমাদের যে গুম বিষয়ক যে কমিশন হবে সেই কমিশনের জন্য যদি প্রয়োজন হয় আমরা লজিস্টিক সাপোর্ট বা টেকনোলজিক্যাল সাপোর্ট নিতে পারি। শুধুমাত্র টেকনোলজিক্যাল হেল্প হয়তো কারো লাগতে পারে, কিন্তু কোনো রকম আর্থিক সহায়তা আমাদের দরকার হবে না। আমরা অত্যন্ত পাওয়ারফুল একটা গুম বিষয়ক পার্মানেন্ট কমিশন প্রস্তাবিত আইনের আন্ডারে ইনশাল্লাহ করতে পারব। মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের 1 ও 2 নম্বর ফেরিঘাট এখন বালু সিন্ডিকেটের দখলে। দীর্ঘ 23 বছর ধরে অচল পড়ে আছে এই দুটি ঘাট। স্থানীয় এক প্রভাবশালী মহলের নেতৃত্বে গড়ে ওঠে বালু ব্যবসায়ীদের শক্তিশালী চক্র। ফোরশোর এলাকায় তৈরি হয়েছে বালুর বিশাল স্তূপ। পদ্মা ও যমুনা নদী থেকে উত্তোলিত কোটি কোটি ঘনফুট বালু সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে, আর হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল পরিমাণ টাকা। সহকর্মী আব্দুল আলিমের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। 2002 সালে যানবাহনের চাপ কমাতে আরিচা থেকে ফেরিঘাট সরিয়ে পাটুরিয়ায় 5টি ঘাট নির্মাণ করে সরকার। তবে কিছু প্রভাবশালী ব্যক্তি সেখানে গড়ে তোলে অবৈধ বালু ব্যবসার সিন্ডিকেট। একসময় গুরুত্বপূর্ণ 1 ও 2 নম্বর ঘাট এখন পরিণত হয়েছে বালুর স্তূপে। চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। পদ্মা যমুনা থেকে তোলা কোটি কোটি ঘনফুট বালু বিক্রি করে হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল অর্থ। স্থানীয়রা এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধ ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন। যদিও 1983 সালে আরিচাকে নদীবন্দর ঘোষণা করা হয়, বাস্তবে সে আইনের কোনো প্রয়োগ নেই। ঘাট এলাকায় চলছে প্রকাশ্যে দখল ও বালু ব্যবসা। ঘাটটা রানিং থাকতো, তাহলে কিন্তু এই ব্যবসাটা এখানে হইতো না। জসিম খান নামে এক ব্যক্তিরে যে কোবানো হয়েছে এই বালু ব্যবসা ওই বিরোধী দল দখল নেওয়ার জন্য। 1 নম্বর 2 নম্বর ফেরিঘাট পর্যন্ত মনে করি ওটা বন্ধ হয়ে গেছে শুধু এই বালু ব্যবসার কারণে। অভিযোগের জবাবে বালু ব্যবসায়ীরা জানান, জায়গার মালিকানা নিয়ে হাইকোর্টে রিট চলমান রয়েছে। যে জায়গাগুলো আমরা ব্যবহার করছি সেগুলো ব্যক্তি মালিকানাধীন জায়গা, তাদের বৈধ কাগজপত্র আছে, তাদের কাছ থেকে আমরা জমি ভাড়া নিয়েছি এবং তাদের সেই আমাদের ডিড ডকুমেন্ট সেগুলো আছে। জেলা প্রশাসনের অবৈধ বালু ব্যবসা বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য পত্রের মাধ্যমে অবহিত করা হয়েছে বলে জানান আরিচা নদী বন্দরের উপপরিচালক। আমরা এই ব্যাপারে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনকে চিঠি দিয়েছি যে মানে মাঝে মাঝে এখানে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ বালু ব্যবসার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা যায়। জেলা প্রশাসক জানিয়েছেন, বন্দর কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালতের জন্য অনুরোধ করলে অবৈধ বালু ব্যবসায়ীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। আমাদের কাছে ওনারা যদি রিকুইজিশন দেয় আমরা মোবাইল কোর্ট করে অপসারণের ব্যবস্থা নেব। দ্রুত সমস্যার সমাধান করে সিন্ডিকেট মুক্ত ফেরিঘাট দেখতে চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুমিল্লার আদর্শ সদর উপজেলার কার্তিকপুর এলাকায় সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রেজাউলের সহযোগী মোহাম্মদ আবু ওবায়েদ ওরফে শিমুলকে আটক করা হয়েছে। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে একটি পিস্তল, 2টি
পাইপগান, 3টি ককটেল, শটগানের 6 রাউন্ড গুলি, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়। যৌথ বাহিনী তথ্যমতে শিবুল পলাতক সন্ত্রাসী রেজাউলের ঘনিষ্ঠ সহযোগী, যিনি একসময় আওয়ামী লীগের সাবেক এমপি বাহারের হয়ে অস্ত্র আনার দায়িত্বে ছিল। বর্তমানে রেজাউল নিজেকে কুমিল্লা মহানগর বিএনপি নেতার লোক পরিচয় দিয়ে চাঁদাবাজি ও রাজনৈতিক সহিংসতায় জড়িত। রেজাউলকে ধরতে অভিযান চলছে। ভারতের বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের প্রকোপ বাড়ায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতা জারি করা হয়েছে। ইমিগ্রেশন চেকপোস্টে বসানো হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে মেডিকেল টিমে দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য বিভাগের উপসহকারী কর্মকর্তারা ভারত থেকে ফিরে আসা যাত্রীদের করোনা ভাইরাসের উপসর্গ আছে কিনা তা হেলথ স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করছেন। পাসপোর্টধারী যাত্রীদের মাস্ক ছাড়া অফিসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে জানায় কাস্টমস সুপার। ইন্ডিয়া থেকে আগত যাত্রী তাদেরকে সবাইকে মাস্ক না পরলে তাদেরকে ঢোকার ব্যাপারে সহযোগিতা করছি না, মাস্ক পরার পরে তাদেরকে সহযোগিতা করছি। অনুরূপ বাংলাদেশ থেকে যারা ভারতে যাচ্ছে তাদেরও মাস্ক পরিহিত অবস্থায় আসার পরে তাদেরকে সেবা প্রদান পূর্বক তাদেরকে ভারতে যাওয়ার ব্যাপারে বলা হচ্ছে। বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা, থামছে না মৃত্যুর মিছিল। জেলায় ইতোমধ্যে প্রায় 2000 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা দেশের মোট আক্রান্তের 25%। এ পর্যন্ত মারা গেছেন 16 জন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ডেঙ্গুর প্রকোপ হাসপাতালে বিদ্যমান সক্ষমতাকেও ছাড়িয়ে গেছে। রিয়াজ আহমেদ মুসার তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। স্ত্রী আর 2 বছরের ফুটফুটে কন্যাকে নিয়ে সুখের সংসার ছিল রাজনের। স্ত্রী জেরিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 27তম জন্মদিনে গেল 6 জুন না ফেরার দেশে পাড়ি জমান। 7 জুন বিবাহ বার্ষিকীতে দাফন করা হয় তাকে। অক্সিজেন দেওয়ার জন্য যখন আমরা উপরে নিয়ে যাই তখন আমাদের হয়রানি করা হয়। আবার ওরে 2-3 বারে উপরে নিচে করার জন্য ভর্তি লাগবে, এটা লাগবে সেটা লাগবে, নিচে নামাই। তো সঠিক টাইম ওর মানে অক্সিজেনটাও দিতে পারি নাই। পরবর্তীতেও আমার এরকম কোলে বসেই আমার কোলেও চলে যায়, আমি কিছু বলতে পারি না। স্থানীয়রা জানান চলতি বছরের মতো মশার এত উপদ্রব আর কখনো দেখেননি তারা। মশা নিধনের কার্যক্রম চলছে ঢিলেঢালাভাবে, ফলে জেলায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। জেলায় এখন পর্যন্ত প্রায় 2000 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা দেশের মোট আক্রান্তের 25%। মারা গেছেন অন্তত 16 জন। বরগুনা পৌরসভায় মশা নিধনের জন্য কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করে না। বরগুনা পৌরসভায় যত সরকারি অনুদান আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কি করে আমরা জানি না। বরগুনা পৌরসভা জনগণের কোনো উন্নয়নমূলক কাজে আসে না। মশক নিধনের যে কার্যক্রম, কোনো কার্যক্রমই পৌরসভা পালন করছে না, চোখে পড়ছে না, খুবই দুরবস্থা। 50 শয্যার ডেঙ্গু ওয়ার্ডে গড়ে প্রতিদিন 250 জন রোগী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। বেড সংকটে চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতেই। অস্বাস্থ্যকর পরিবেশ আর জায়গার অভাবে বাড়ছে ভোগান্তি। এই দেখ প্যারাসিটামল ট্যাবলেট এই 6 ঘন্টা পর পর খাইয়েন, এছাড়া যে কোনো একটা জিনিস পাইলেন না, সব ওষুধ বাড়ার দেখে না লাগে। নার্সিং ব্যবস্থা এগুলো ভালো না, ঔষধপাতি সব আমাদের কিনে খাইতে হয়। এবং আপনার এই 8 দিন ধরে শুধু একমাত্র 1 পিস নাফাই পাইছি, এছাড়া আর কোনো ঔষধ এখান থেকে পাই নাই। এখানে বেডের দরকার, সে বেড তো নাই, এবং শিয়ারি বলেন এবং ফ্লোর বলেন সব জায়গায় কিন্তু একই অবস্থা, শুধু মানুষ আর মানুষ, রোগী আর রোগী। ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিধন সহ নানা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। ডেঙ্গুর প্রকোপ হাসপাতালে বিদ্যমান সক্ষমতাকেও ছাড়িয়ে গেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। পৌরসভা মশক নিধনের যে ধরনের কার্যক্রম, সকল ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে। আমাদের হাসপাতালের সাথে কমিউনিকেশন ভালো আছে। দিনকে দিন এটা মহামারী আকার ধারণ করতেছে এবং আমরা বর্তমানে খুব মহাবিপর্যয়ের সম্মুখীন, আমাদের সক্ষমতা বাইরে চলে গিয়েছে। বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ সামলাতে 6 জন চিকিৎসক ও 10 জন নার্স প্রদান করেছে স্বাস্থ্য বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন বৈঠক ও মতবিনিময় সভায় চোরাচালান দমনে কঠোর নজরদারি বাড়ানোর উপর জোর দেওয়া হলেও বান্দরবানের নাইখানছড়ি সীমান্তে আগের চেয়ে বেপরোয়া হয়েছে চোরাচালানিরা। একদিকে মিয়ানমার থেকে অবৈধ পথে গরু, ইয়াবা সহ রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে, অন্যদিকে এপার থেকে যাচ্ছে বিভিন্ন পণ্য। এই আদান প্রদানে হাজার কোটি টাকা অবৈধভাবে চলে যাচ্ছে দেশের বাইরে। আবুল বাশার নয়নের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ।
2022 সালের আগস্ট থেকে মিয়ানমার অভ্যন্তরে চলছে সংঘাত। সীমান্তে এখন সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর একচ্ছত্র আধিপত্য। তারা সরাসরি চোরাকারবারি মাফিয়াদের সঙ্গে যোগসাজশে বাংলাদেশের অভ্যন্তরে অর্থের বিনিময়ে গবাদি পশু, মাদক সহ অন্যান্য মালামাল পাচার করছে। মূলত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আর্থিকভাবে শক্তিশালী হয়ে অস্ত্র ও গোলাবারুদ কেনার জন্য চোরাচালানি কার্যক্রম পরিচালনা করছে বলে ধারণা সচেতন মহলের। চোরাচালানের মাধ্যমে যেটা আসতেছে গরু ইয়াবা এটা সরবরাহ করে এর টাকাগুলি নিয়ে এরা অস্ত্র চোরাচালান মজুত করতেছে। বাংলাদেশ থেকেও অহরহর পণ্য ওইদিকে পাচার হচ্ছে। এই টাকাগুলো হুন্ডির মাধ্যমে, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এবং বাংলাদেশের বিভিন্ন ফন্ডের মাধ্যমে টাকাগুলো পাচার হচ্ছে। এদিকে সীমান্ত এলাকায় ব্যাপক হারে চোরাচালানির ফলে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এবং দিন দিন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এর বড় উদাহরণ 26 কোটি টাকায় গর্জনিয়া বাজার ইজারা। বান্দরবান সীমান্ত পার হয়ে এই বাজারের রসিদে বৈধতা দেয়া হয় চোরাই গরু আর দ্বিমুখী অবৈধ হুন্ডি, ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হচ্ছে। এছাড়া চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ করাতে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। লোকগুলা বর্ডার ক্রস করে যে কোনো প্রকারে আমাদের এখানে বাংলাদেশে আসতেছে, এরা কিছু ক্যাম্পে যাইতেছে, কিছু বিভিন্ন জায়গায় স্থান নিতেছে আর কি। আমাদের বাংলাদেশের বিভিন্ন খাদ্যদ্রব্য, বিভিন্ন পণ্য অবৈধভাবে মিয়ানমারে পাচার হচ্ছে এবং মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে পাচার হচ্ছে। মুনাফার জন্য নিম্ন আয়ের মানুষজন বিশেষ করে নিজের জীবনের চিন্তা না করে অর্থের পিছনে ছুটছে, যে কারণে তারা মাইন্ড বিস্ফোরিত হচ্ছে। এসব বিষয়ে বিজিবি ও পুলিশ প্রশাসনের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। দুই বাহিনী দায়িত্ব পালন করে যাচ্ছেন দাবি করে স্থানীয়রা সচেতন হলে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে মনে করছেন তারা। আমরা শুধুমাত্র জনসচেতনতাটাই নিয়ে কাজ করতে পারি। প্রতিরোধ বা ওদেরকে চ্যালেঞ্জ করা বা অভিযান এগুলো মূলত বিজিবিটাই করেন আর কি। তা ওনাদের দায়িত্ব তারা পালন করছেন। ওনাদের যতটুকু সাপোর্ট আমাদের পক্ষ থেকে দরকার, যেমন লজিস্টিক গাড়ি বা এরকম রিকুইজিশন করে দেয়, এটা আমরা ওনাদেরকে হেল্প করতেছি। চোরাচালান দমনে নাইক্ষ্যংছড়ি, গর্জনিয়া, কচ্ছপিয়ায় নিয়মিত বাজার মনিটরিং এবং যৌথ অভিযাত্রিক দল গঠনের পরামর্শ স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।